ভিসি পরিবর্তন সহ ৩ দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। আরও ৫ জেলায় হত্যার শিকার ৭ জন। সাংকেতিক চিহ্ন দেখে দেয়া হচ্ছে পাসপোর্ট, পটুয়াখালীতে দালালের দৌরাত্মে অতিষ্ঠ গ্রাহক, ২ থেকে ৩,০০০ টাকা বাড়তি আদায়ের অভিযোগ। নারায়ণগঞ্জের ২৫০০-এ কালবৈশাখীতে বহু ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত, বজ্রপাতে নিহত ১। আকস্মিক ঝড়ে গাইবান্ধার ফুলছড়িতে লণ্ডভণ্ড ৪ শতাধিক বসতি। এবং হাঁকডাকে উৎসবমুখর কোরবানির পশুর হাট, খামারে লাইভ ওয়েটে বিক্রি। এবারও পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। জাল নোট ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও সিটি কর্পোরেশনের দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর আগে রাতে পাল্টাপাল্টি মিছিল করে দুই পক্ষ। এদিকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে বলে দাবি সিটি মেয়রের। চট্টগ্রামে ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে মিছিল করে এনসিপি। এতে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মিছিল করেন তার সমর্থকরাও। পাল্টাপাল্টি মিছিলে সৃষ্টি হয় উত্তেজনা। সোমবার সকাল থেকে গ্রাফিতি আকার ঘোষণা দেয় দুপক্ষই। আজকে যারা জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওনার বিরুদ্ধে আজকে যে একটা বট বাহিনী ষড়যন্ত্র করেছেন, আমরা তার নিন্দা প্রতিবাদ জানাই। তারা একটা অন্যায় অবিচার এবং একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কি মেয়র মহোদয়ের উপরে চাপাচ্ছে। দুপুরে সংবাদ সম্মেলনে সিটি মেয়র বলেন, জুলাইয়ের গ্রাফিতি নয়, মোছা হয়েছে পোস্টার। তিনি দাবি করেন একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে। আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতিগুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিনে এবং দিব না। প্রশ্ন হলো যে তিনি যদি আসলেই নতুন করে জুলাই গ্রাফিতি গুলো অঙ্কন করবে, তাহলে সেখানে ফর অ্যাডভার্টাইজমেন্টটা লেখার কি প্রয়োজন ছিল? কেউ যদি জুলাইকে মুছতে চায়, তাহলে আমরা সরাসরি বলতে চাই তাদেরকে আমরা মুছে ফেলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেওয়ানহাট থেকে জিসি পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। নগরীর নানা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। যেহেতু ১৪৪ ধারা জারি করা আছে, এখানে আমাদের মহানগরের ভিতরে কোনো মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ আছে। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে ১৪৪ ধারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপাচার্য পরিবর্তন সহ ৩ দফা দাবিতে গাজীপুরে ডুয়েটে শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি চলছে। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। স্থবির শিক্ষা কার্যক্রম। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে ৮ম দিনের মতো হয়েছে বিক্ষোভ সমাবেশ। তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে আন্দোলনে অচল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। সোমবার সকাল থেকে আবারও উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতেই এই মহড়া। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় গেটের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমাদের ডুয়েট ব্লকের কর্মসূচি চলছে, আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের যে কর্মসূচি গতকাল রাত্রে ঘোষণা করেছিলাম ডুয়েট ব্লকেট, সেটা এখনো পর্যন্ত চলমান। কি জন্য এই ঘটনাটা ঘটতেছে আমরা একটু নেগোশিয়েট করার কথাবার্তা বলেছেন। এই ধরনের কোনো কিছু তিনি না করে সরাসরি তিনি সন্ত্রাসী কায়দায় আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ সহ ৩ দফা দাবি তাদের। ডুয়েটে
পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমি কিন্তু ওনাকে একদম পরিষ্কার বলছি যে আমাদের ভিতরের পিকচারটা এইরকম, প্লাস আমি হেড অফিসের হেডকোয়ার্টারে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে 8ম দিনের মতো কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডেইরি গেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে জাকসু নেতারা প্রশাসনের সমালোচনা করে বলেন, 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান ডাকসু নেতারা। মাদারীপুর একটি বাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা ধোঁয়াশা কাটেনি এখনও। ঘটনার একদিন আগে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী সন্তানসহ ইতালি প্রবাসীর ওই বাসায় ওঠেন চিন্ময় দাস। ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও র্যাব। ঢাকা থেকে চাচাতো ভাই পরিচয়ে মাদারীপুর আসার 8 ঘন্টা পর একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য, কাটেনি ধোঁয়াশাও। স্থানীয়রা জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় 3.5 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারোই ও তার স্ত্রী মিষ্টি। রোববার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। খাবার খেয়ে রাতে বন্ধ করে দেয়া হয় ঘরের দরজা। চিন্ময় ও তার স্ত্রী সন্তানের কোনো সাড়া শব্দ না পেয়ে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। পরে ঘরের দরজা ভেঙে ভোরে 8 মাসের শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি আস, পরে আসছে। দরজা ভিতরের তিয়া দেওয়া, যখন দেওয়া তখন পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলেন, খোলে না। এরকম দরজা ভাঙবো অনুমতি নিচ্ছি, বুঝছেন, অনুমতি নিয়ে তারপর তারা দরজাটা ভাঙছে, তারপরে দেখে ঘটনা যে হয়েছে এটার আমরা সূক্ষ্ম বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো দিচ্ছে, কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। নিহত 3 জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়। ঘটনার পর মিষ্টির স্বামী যতীন বারোই পলাতক রয়েছে। অপরদিকে মিষ্টিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এদিকে আধিপত্য বিস্তার, জমি নিয়ে বিরোধ সহ নানা কারণে প্রতিপক্ষের হামলায় মাগুরা, বগুড়া ও খুলনায় প্রাণ গেছে 4 জনের। এছাড়া কিশোরগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং খাগড়াছড়িতে আলাদা ঘটনায় নিহত 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাগুরার শ্রীপুরে সোমবার সকালে মাঠে পাট নিড়াতে গেলে কৃষক আকবর মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আকবর মণ্ডলের দীর্ঘদিনের বিরোধ ছিল। বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন 2 চাচাতো ভাই। সোমবার সকালে সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। হাসপাতালে নেয়ার পর মারা যান সুমন। ঘটনার পর একজনকে আটক করে পুলিশ। খুলনার কয়রায় বেড়া কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ী ভবতোষ মৃধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে হামলার সময় স্বামীকে বাঁচাতে গেলে গুরুতর আহত হন ভবতোষের স্ত্রীও। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদিতে নিখোঁজের 4 দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া খাগড়াছড়ির রামগড়ে আলাদা ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, অন্যজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মিরন আহমেদ, সময় সংবাদ।
পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের প্রমাণ মিলেছেন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। কাগজপাতি সব কিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে ২,০০০ টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে ৭৫০০ টাকা। সবকিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরে। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত ১০ থেকে ১২টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময় আরও থাকছেন। সংযোগের ৬ মাসেই ছিঁড়ে গেছে সাবমেরিন কেবল। ৪ বছর বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোলার দুটি চর, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি, ক্ষতির মুখে গ্রাহক। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। এবারও পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। ১.৫ লাখ থেকে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি গরু। বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। হাট ভর্তি গরু, ছাগল, মহিষ, মিলছে ছোট বড় সব ধরনের পশু। হাক ডাকে মুখর কোরবানির পশু বাজার। গ্রামগঞ্জের প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতার ঢল। দাম হাঁকিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা বিক্রেতাদের। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলে বেচাকেনা। বরাবরের মতো ক্রেতাদের পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। চুয়াডাঙ্গার ডুগডুগি হাটে ১.৫ লাখ থেকে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরু। মেহেরপুরে বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। ৪ থেকে ৫ মণ ওজনের গরু মন প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২,০০০ টাকায়। আরও বড় গরুর ক্ষেত্রে মন প্রতি দাম ৩০,০০০-এর নিচে। মাঝারি গরুর দামটা একটু বেশি হচ্ছে, আর বড় গরুর দাম আপনার ৮ মণ ৯ মণ, এগুলা দাম একটু কম আছে। বাজারে পরিস্থিতি দেখছি, বাজারে অনেক গরু আছে, সব ধরনের গরু আছে। দাম মিডিয়াম, দাম স্বাভাবিক আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে পশুর হাটে ততই বাড়ছে ক্রেতা সমাগম। গতবারের তুলনায় দাম কম বলে জানান ব্যবসায়ীরা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তায় অনেকে। ১,৬০,৭০ করে আমি আশাবাদী এরকম দাম হবে। গরু কিনে নিয়ে আসতে চাইছি, বাজারের অবস্থা তো সেরকম লাগছে না। গরু হিসাবে দাম খুব কম। আমি নিয়ে এসেছি ৪টা গরু, আমি ১,১২,০০০ টাকা একটা গরু আনিয়ে বেচলাম। জাল টাকা শনাক্তে হাটে হাটে কাজ করছেন ব্যাংকের লোকজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। কোরবানির পশুর হাটে ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা ও গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আকস্মিক ঝড়ে গাইবান্ধা ও নারায়ণগঞ্জে লণ্ডভণ্ড ৫ শতাধিক ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বজ্রপাতে মারা গেছেন ১ জন। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা। সোমবার সকালে গাইবান্ধা সদরের কামারজানি ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে আকস্মিক আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে বিধ্বস্ত হয় ৪ শতাধিক বাড়িঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। ৪০ থেকে ৫০টা ঘরবাড়ি একদম মাটির সাথে মিশে গেছে আর কি, নাই। অনেক ঘরবাড়ি নদীতে
চাল টিন উড়ে গেছে নদীতে। ঘরের তলে আমি পড়ে গেলাম, পরে আমার বাড়ি এলি আমাকে মনে করো যে টানিয়ে বাই করছে। কিন্নি যারা আমার টাকা 40,000 হারাইছে, পেরনে যে কাপড় আছে সে কাপড়টাও আর নাই, এই আত্মেরই ভিজছে, এই ভিজে অবস্থায় আছি। খাওয়া খাদ্য নাই, মানুষের মনে করো যে গরু বাছুর এগুলো মনে করো ক্ষয়ক্ষতি মোটামুটি। অন্যদিকে নারায়ণগঞ্জের 2,500-এ তাণ্ডব চালায় কালবৈশাখী। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় শতাধিক ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এ সময় আহত হন অন্তত 5 জন। জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এক কৃষক। এছাড়া পঞ্চগড় সদরে ঝড়ে গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেট কারের উপরে, তবে সে সময় গাড়িটির ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছেন। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। পিরোজপুরে জমিতেই পড়ে আছে সোনালী ফসল, সময় মতো তুলতে না পারলে নষ্ট হওয়ার শঙ্কা। সংযোগের 6 মাসের মধ্যে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ভোলার মাঝের চর ও মদনপুর চরে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে 720 জন গ্রাহকের কেনা বিদ্যুৎ চালিত বিভিন্ন পণ্য। চুরি হচ্ছে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম। আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2021 সালের ডিসেম্বরে ভোলা সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে সদর উপজেলার মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙরের কারণে 6 মাসের মধ্যেই 3টি ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও হয়নি সমাধান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরের 720 জন গ্রাহক টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন, যা বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বাজার দোকানের ভিতরে ফ্রিজ আছে, বিভিন্ন জায়গাতে যত যা আছে সব একমাত্র কারেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করিয়া লাইনগুলি ফরিয়া দিয়েছে, কয়েকশো খামার নদীর মধ্যে ফরিয়া গেছে। এদিকে নজরদারির অভাবে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। তবে এইসব বিষয় কিছুই জানেন না বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। এমনকি রাজি হননি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে। ভোলার 2টি চরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পে ব্যয় হয় প্রায় 10 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের রাতাদি ফ্লাইওভার এলাকায় ঢাকাগামী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে পেছনের ট্রাকের 2 জন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা ট্রাকের চালক ও সহকারী। এদিকে ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে মৃত্যু হয় চালকের। এছাড়া নড়াইল সদরের তালতলা এলাকায় পিক আপ ও একজনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে পিক আপ চালকের। আহত 4 জনকে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নবদম্পতির। সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান ঝাড়ছিলেন কৃষক মুজিবুর। এ সময় হঠাৎ ফ্যান বন্ধ হয়ে যাওয়ায় সুইচ বোর্ড চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন মুজিবুর। চিৎকার শুনে তাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, রোববার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পূর্ব পরিচিত 5 কিশোর। অভিযুক্তরা পালিয়ে গেলে বিষয়টি থানায় জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয় পুলিশ। অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অপর 2 জনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা 14টি গরু ও মাদক। বিজিবি জানায় গত রাতে সীমান্ত এলাকায় আলাদা অভিযান চালানো হয়। এ সময় মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী ও মনাকষা সীমান্ত থেকে ভারতীয় গরুগুলো জব্দ করা হয়। অন্যদিকে মনোহরপুর সীমান্ত থেকে জব্দ হয় 35 বোতল ভারতীয় মদ। জব্দকৃত গরু শুল্ক কার্যালয় ও মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীতে বন্ধ রয়েছে সব রুটের বাস চলাচল। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সকালে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। গন্তব্যে যেতে বিকল্প পথে গুনতে হচ্ছে বাড়তি টাকা ও সময়।
আন্দোলনকারীদের অভিযোগ, রোববার নির্বাচন ছাড়াই রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর বিরোধিতা করে শ্রমিকদের একাংশ দূরপাল্লা ও আন্তজেলায় হঠাৎই বাস চলাচল বন্ধ করে দেন তারা। পিরোজপুরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক, বাধ্য হয়ে পরিবার ও স্বজনদের সহযোগিতা নিচ্ছেন অনেক চাষি। এ অবস্থায় ধান কাটার যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে জানায় কৃষি বিভাগ। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান চাষ, বেশিরভাগ ক্ষেতের ফসলই পেকে গেছে। শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে পিরোজপুরে বোরো ধান কাটা। কৃষক বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, তবে সময় মতো না কাটতে পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে তাদের মজুরিও অনেক বেশি। শ্রমিক পাইতেছি না, ধান কাটতে পারতেছি না, আমি লেবার বাগর কাটতে পারতেছি না, তাই আজকে নিজে একাই আমার ভাইপো নিয়ে কাটতে শুরু করছি। এরই মধ্যে ৫৫% ধান কাটা হয়েছে দাবি কৃষি বিভাগের। পাশাপাশি এ কাজে যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে ধান ৮০% পেকে গেলে কর্তন করে ফেলার জন্য। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে পিরোজপুরে ৩৪,০০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৫০,০৩০ মেট্রিক টন ধান। সময় সংবাদ, পিরোজপুর। ৫,৫০০ কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচি প্রকল্পের অনিয়ম নিয়ে ১৭ মে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর প্রকল্পটির অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক অসঙ্গতি বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। ১৮ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগ যাচাই করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে অনেকবার। চট্টগ্রাম নগরীতে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি। ডিসি পরিবর্তন সহ ৩ দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। আরও ৫ জেলায় হত্যার শিকার ৭ জন। এবং নারায়ণগঞ্জের ২৫০০-এ কালবৈশাখীতে বহু ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত, বজ্রপাতে নিহত ১। আকস্মিক ঝড়ে গাইবান্ধার ফুলছড়িতে লণ্ডভণ্ড ৪ শতাধিক বসতি। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।